দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট কাল আকার 9,38,000 কোটি টাকা, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। প্রথম বিদেশ সফরে এ মাসে মালয়েশিয়া যেতে পারেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকা শ্রমবাজার খোলার আশা, দুদেশের চুক্তির তাগিদ। ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক চালাতে লাগবে লাইসেন্স ও রুট পারমিট, দিতে হবে কর, যোগ্য হতে হবে চালকদের। চট্টগ্রামের 4 বছরের শিশু ধর্ষণ মামলার বিচার শুরু, আজ সাক্ষ্য দেবেন 9 জন ধর্ষকের দৃষ্টান্তমূলক দ্রুত বিচার চায় স্বজনরা। এবং নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে জলাতঙ্কের টিকা সংকট, ভোগান্তিতে রোগীরা, কিনতে হচ্ছে বেশি দামের টিকা। শুভ সকাল, সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শাসমিন হাসান। এবার বিস্তারিত। এবার 2026-27 অর্থ বছরের বাজেট বিশ্লেষণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট 2026-27 অর্থ বছরে এই বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ, যেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6,95,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য থাকছে 6.5%। সরকার 7.5% ঘরে মূল্যস্ফীতি রাখতে চাইছে। অর্থনীতিবিদরা বলছেন, শুধু বাজেটের আকার বাড়ালেই হবে না, তা বাস্তবায়নের সক্ষমতা এবং রাজস্ব আহরণের বাস্তবসম্মত কৌশলই হবে বড় চ্যালেঞ্জ। বিস্তারিত সাদিয়া লাবনীর প্রতিবেদনে। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণের লক্ষ্য নিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার। 2026-27 অর্থ বছরের জন্য এই বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বরাদ্দ থাকছে 3 লাখ কোটি টাকা। পরিচালন ব্যয়ের মধ্যে ঋণের সুদ পরিশোধে যাবে সর্বোচ্চ বরাদ্দ, এরপরেই সর্বোচ্চ ব্যয় হবে ভর্তুকিতে, যার পরিমাণ প্রায় 1,20,000 কোটি টাকা। বাজেটে মোট ব্যয়ের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর থেকে আদায় হবে 6,04,000 কোটি টাকা। আসছে বাজেটে ব্যয় ও আয়ের ব্যবধান দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। এ ঘাটতি মেটাতে ব্যাংক ও বিদেশি ঋণের উপর মাত্রাতিরিক্ত নির্ভরতা বাড়বে, যা বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সেই সঙ্গে সরকারকে সামলাতে হবে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সংস্কার সংক্রান্ত চাপও। ব্যাংক বরোয়িং যেটা টার্গেট করছে, যদি বাজেট বাস্তবায়ন 80 ভাগেও রাখতে পারে, আমার ধারণা এইটার চেয়ে বড় অ্যামাউন্টই বরোয়িং যেতে হবে ব্যাংক বরোয়িংয়ে। কেননা রাজস্বের যে টার্গেট করেছে, এটা আমি খুব রিয়েলিস্টিক মনে করি না। রাজস্ব আগামী বছরেও রাজস্ব সংগ্রহ দুর্বলই থাকবে। হিস্টোরিক্যাল দুর্বলতা, রিফর্মের অভাব, কাঠামোগত সমস্যা, এগুলো তো আছেই। বাংলাদেশে এখন যেই অর্থনৈতিক পরিস্থিতি আছে, তাতে এই বাজেটে যেই লক্ষ্যমাত্রা রাখা হয়েছে তার অধিক ব্যাংক বোরোয়িংয়ে সরকারের যাওয়াটা ঠিক হবে না। ব্যাংক বোরোয়িংটাকে নিয়ন্ত্রিত রাখাটা এখন সরকারের জন্য গুরুত্বপূর্ণ। কয়েক বছর ধরেই ঊর্ধ্বমুখী দেশের মূল্যস্ফীতির পারদ। এই অবস্থায় আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% ঘরে রাখার লক্ষ্য সরকারের। সেই সঙ্গে বাড়ানো হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা, গুরুত্ব দেওয়া হচ্ছে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডের মতো কর্মসূচিগুলোতে। রাজনৈতিক সরকার, ইলেক্টেড গভর্নমেন্ট অনেক বড় ম্যান্ডেট নিয়ে আসছে, মানুষের অনেক প্রত্যাশা আছে। সুতরাং ওই তাদের ভোটার এবং সিটিজেনদের জন্য কিন্তু বিভিন্ন কিছু করতে হবে, বিশেষ করে লো ইনকাম, লোয়ার মিডল ইনকাম, রুরাল পপুলেশন। সেই জায়গায় হয়তো সোশ্যাল প্রোটেকশন বা এই যে ফ্যামিলি কার্ডের মতো যে ইনোভেটিভ অ্যাপ্রোচগুলো, সেগুলার দেখা যাবে যে সেগুলার একটা বড় ব্যবহার হচ্ছে। বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি বিনিয়োগ বাড়ানো এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও শক্তিশালী করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6.5%। একদিকে উচ্চ মূল্যস্ফীতি, অন্যদিকে রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ, সেই সাথে আছে বিনিয়োগ আর কর্মসংস্থান বাড়ানোর চাপ। এত সব চ্যালেঞ্জ সামনে নিয়েই ঘোষণা করা হচ্ছে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। এই বাজেট সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি আনার পাশাপাশি কতটা গতি ফিরিয়ে আনতে পারে দেশের অর্থনীতিতে, সেটি এখন বড় প্রশ্ন। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। চীনের আগে মালয়েশিয়াতে হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। চলতি মাসেই তার মালয়েশিয়া সফরের জোর সম্ভাবনা আছে। এ সফর ঘিরে প্রত্যাশা বাড়ছে শ্রমবাজারে। এ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের দাবি, প্রধানমন্ত্রীর এ সফরে ঘোষণা আসবে মালয়েশিয়ায় দীর্ঘদিনের বন্ধ শ্রমবাজার খোলার। বিশেষজ্ঞরা বলছেন, তাৎক্ষণিকভাবে না হলেও প্রধানমন্ত্রীর সফরের সুফল আসবে বিভিন্ন ধাপে। এ ব্যাপারে দুদেশের মধ্যে চুক্তির তাগিদ দেন তারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। আমি তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করে বিএনপি সরকার। সরকার গঠনের পর থেকেই কূটনৈতিক মহলে আলোচনা প্রথম কোন দেশকে বিদেশ সফরের জন্য বেছে নেন তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে খবর, প্রথম বিদেশ সফর সম্ভবত মালয়েশিয়া যেতে পারেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মালয়েশিয়ার সফর প্রসঙ্গ উঠতেই সামনে এসেছে দেশটিতে বন্ধ হয়ে যাওয়া শ্রম বাজার ইস্যুটি। 1992 সালে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি শুরু করে বাংলাদেশ। নানা অনিয়ম ও দুর্নীতির কারণে বারবার বন্ধ হয়েছে এ শ্রম বাজার, আবার খুলেছেও। 2008 সালে বাজার বন্ধ হওয়ার প্রায় 8 বছর পর 2016 সালে তা পুনরায় চালু করা হয়। 2 বছর পর আবারও দুর্নীতির অভিযোগে 2018 সালে বাজার বন্ধ হয়। 3 বছর পর 2021 সালের ডিসেম্বরে নতুন সমঝোতা চুক্তির মাধ্যমে আবারও এই বাজার খোলে। সর্বশেষ 2024 সালের 31 মে থেকে বন্ধ রয়েছে বাংলাদেশের চতুর্থ শ্রম বাজার মালয়েশিয়া। সরকারের নানা দৌড়ঝাঁপ সত্ত্বেও খোলা যায়নি মালয়েশিয়ার শ্রম বাজার। বাইরা নেতাদের আশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠকের পর খুলে যাবে বন্ধ থাকা এই শ্রম বাজার। দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এই দুইজন আমাদের জন্য এমন একটি অবস্থা ওইখানে সৃষ্টি করবেন, কিংবা আমাদের অ্যাপ্রোচটা এরকম থাকবে যাতে জনশক্তি বাজারটি আবার পুনরায় খোলে। 22 থেকে আবার 24 পর্যন্ত খোলা ছিল। এই সময়ের মধ্যে আমরা প্রায় 4,76,000 লোক প্রেরণ করেছি, প্রায় 3 বিলিয়নের উপরে রেমিটেন্স আমরা পেয়েছি। এই বিষয়গুলো তো অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রী মহোদয় এই দিকে দৃষ্টিপাত করবে। তবে ভিন্ন মত অভিবাসন বিশেষজ্ঞদের। তারা বলছেন শীঘ্রই শ্রম বাজার না খুললেও প্রধানমন্ত্রী সফরের সুফল আসবে দীর্ঘমেয়াদে। আর এক্ষেত্রে সমঝোতা স্মারক নয়, করতে হবে চুক্তি। এই সফরের ভিত্তিতে সরাসরি আমরা তাৎক্ষণিক কোনো ফলাফল পাবো না, কিন্তু যেটা হতে পারে যে অন্তত যদি একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট হয় যে না আমরা এটার একটা কিছু জিনিস হয়তো শর্ট টার্মে এবং কিছু জিনিস আমরা লং টার্মে উভয় রাষ্ট্রই চাচ্ছি একটা সমাধানের জায়গায় যেতে, এবং যেটা দরকার, যেটা কিছুদিন আগে অন্যান্য দেশের ক্ষেত্রেও চিন্তা করা হচ্ছে বা আমরাও বলি, চুক্তির জায়গায় যাওয়া। আমরা সাধারণত যেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সমঝোতা স্মারক, অর্থাৎ বাধ্যবাধকতা কোনো সরকারের পক্ষেই খুব একটা থাকছে না। অতীতের সব সমস্যা সমাধানের পাশাপাশি শ্রম বাজারকে সিন্ডিকেট মুক্ত করার তাগিদ দেন বাইরা সহ অভিবাসন বিশেষজ্ঞরা। অর্থাৎ উইন উইন একটা জায়গা। মালয়েশিয়াও বুঝবে যে না, আমি অন্যান্য দেশের জায়গা থেকে চিন্তা করলে বাংলাদেশের কর্মীও কোনো কম না। কূটনৈতিক তৎপরতা কিংবা শর্ত শিথিলতার যে বিষয়গুলো আছে সেগুলো আমরা যদি নিজেদের মধ্যে মালয়েশিয়া এবং আমরা উভয়ই একটা উইন উইন সিচুয়েশনে যদি একটা জায়গায় আসতে পারি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। সড়কে শৃঙ্খলা ফেরানো ও যানজট কমাতে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা এবং ইজি বাইককে নিয়ন্ত্রণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। নতুন বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনা নীতিমালা 2025-এর মাধ্যমে এসব যানবাহনকে লাইসেন্স, রুট পারমিট ও ট্র্যাকিং ব্যবস্থার আওতায় আনা হবে। একই সঙ্গে করের আওতায় আসছে ব্যাটারি চালিত অটোরিকশা। আর যাত্রী সেবায় পরিবর্তন আনতে গণপরিবহন খাতেও নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। অটোরিকশা নিয়ে ঝর্ণা রায়ের বিশেষ রিপোর্টের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন ইশতি হোসেল। নসিমন, করিমন, ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকশা সহ বিভিন্ন ধরনের যানবাহন সড়কে চলাচলের অনুমোদন দেয়নি সরকার। একই সঙ্গে 20 বছরের বেশি পুরনো ট্রাক, কাভার্ড ভ্যান এবং 25 বছরের বেশি পুরনো বাস, মিনিবাসও আইন অনুযায়ী অবৈধ। এই অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ 2 ধরনের যানবাহনই এখন দাপিয়ে বেড়াচ্ছে দেশের সড়ক মহাসড়কে। এসব অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহন উচ্ছেদে অতীতে একাধিক উদ্যোগ নিলেও তা কাজে আসেনি। সারা দেশে কয়েক দফা অভিযান চালিয়ে চালক ও মালিকদের আন্দোলনের মুখে পিছিয়ে যেতে হয় প্রশাসনকে। যাদের সক্ষমতা আছে সড়কে চলাচলের জন্য, যেটা আমি বললাম যে স্ট্যান্ডার্ড বা স্পেসিফিকেশন অনুযায়ী যারা সক্ষম তাদেরকে সড়কে রাখবেন এবং ধীরে ধীরে আপনি লাইসেন্সের আওতায় আনেন, চালকের প্রশিক্ষণের আওতায় আনেন। এটা সময় লাগবে, তবে এই কাজগুলি যদি না করি তাহলে যে অনিয়ন্ত্রিত জন্ম আমরা দেখছি সড়কে, এটা আপনি ঠেকাতে পারবেন না। এই অটোরিকশা নিবন্ধন এবং আওতায় চালকদের লাইসেন্স অর্থাৎ ডাটাবেজের আওতায় নিয়ে আসা এটা অত্যন্ত জরুরি। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। জনদুর্ভোগ কমাতে এবং বাস্তবতা বিবেচনায় নিয়ে ব্যাটারি চালিত যানবাহনগুলোকে নিয়মের মধ্যে আনতে অন্তর্বর্তী সরকারের সময় প্রণয়ন করা বৈদ্যুতিক 3 হুইলার ব্যবস্থাপনা নীতিমালা 2025-এর খসড়া বর্তমানে মতামতের জন্য সড়ক পরিবহন বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
নতুন নীতিমালায় চালকদের জন্য বয়স সীমা এবং প্রয়োজনীয় যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, এসব যানবাহনকে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনতে কাজ করছে সরকার। এবারই প্রথম এলাকা ভেদে ব্যাটারি চালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনা হচ্ছে। মানুষেরও যাতে সমস্যা না হয়, মানুষ যাতে সেবা পায়, সেই জন্য গণপরিবহনটাকে এবং সেখানে ইলেকট্রিক ভেহিকেলের প্রতি গভর্নমেন্ট বেশি আকৃষ্ট এবং অলরেডি সিদ্ধান্ত এসেছেও যে আমরা এই ইলেকট্রিক ভেহিকেলকে বড় গণপরিবহনে বড় বড় বাসে এনে এই ঘাটতিটা পূরণ করব। আর দুর্ঘটনা কমাতে এবং ব্যাটারি রিক্সা শৃঙ্খলা ফিরে আনতে অবশ্যই তাদেরকে মহাসড়ক এবং সড়ক থেকে তাদেরকে প্রাথমিক অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া হবে যে এলাকার ভিতরে। তার পরবর্তী পর্যায়ে আমরা চেষ্টা করব যে আমাদের সরকার চাচ্ছে যে এলাকা ভিত্তিক মনোরেল করা অথবা এলাকা ভিত্তিক অন্যান্য পরিবহনের মাধ্যমে অথবা তাদেরকে অন্য জায়গায় শিফটিং করে কিছু একটা করা যায় কিনা। প্রতিমন্ত্রী আরো জানান, পর্যায়ক্রমে মেয়াদ উত্তীর্ণ গণপরিবহন সড়ক থেকে সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি পরিবহন খাতে শৃঙ্খলা আনতে বাস চলাচলের জন্য নির্ধারণ করা হবে আলাদা রুট ব্যবস্থাও। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। 8টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 2,266 কোটি টাকা। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে সভায় নতুন সংশোধিত ও মেয়াদ বাড়ানো সহ 12টি প্রকল্প তোলা হয়। আলোচনা পর্যালোচনা শেষে 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্প, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্প, চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী, টইটং, পেকুয়া, বদরখালী, চকরিয়া আঞ্চলিক মহাসড়ক প্রকল্প, শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প, দেশের 653টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্প অন্যতম। এ সময় প্রকল্প বাস্তবায়নে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান এস আলমের অপকর্মের সহযোগী এমন অযোগ্য ব্যক্তির তত্ত্বাবধানে ব্যাংকটি আবার ধ্বংস হয়ে যাবে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, ব্যাংকটি নিয়ে জামায়াত ইসলামীর এত মাথা ব্যথা কেন? আর অর্থমন্ত্রী বলেছেন, ইসলামী ব্যাংক ঘিরে রাজনীতি চলছে। সন্ধ্যায় ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। ইসলামী ব্যাংকের কাজ দিতে পারবে না। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। বাজেট অধিবেশনের তৃতীয় দিনে জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে উত্তপ্ত বাকবিতণ্ডা চলে সরকারি ও বিরোধী দলের মধ্যে। ঝিল বা অন্য কোনো প্রাকৃতিক ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান একজন অযোগ্য অর্থ আত্মসাৎকারী দুর্নীতিবাজ ব্যক্তি বলে অভিযোগ করেন বিরোধী দলীয় একাধিক নেতা। চেয়ারম্যান বানানো হচ্ছে একজন পরীক্ষিত প্রমাণিত অর্থ আত্মসাৎকারী এবং দুর্নীতিবাজ ব্যক্তি। বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, 5 আগস্টের পর ইসলামী ব্যাংক যেভাবে চলছিল সে ব্যবস্থা ফিরিয়ে না আনলে দেশ অস্থিতিশীল হয়ে পড়বে। ইসলামী ব্যাংকের পক্ষে যা আছে তারা আন্দোলন করবে এবং দেশে একটা বড় ধরনের আনরেস্ট হওয়ার সম্ভাবনা আছে। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেন, নতুন চেয়ারম্যান এস আলমের অপকর্মের সহযোগী। ব্যাংকটি আবারও ক্ষতিগ্রস্ত হবে আশঙ্কা করে তিনি বলেন, ব্যাংকিং ব্যবস্থা মাটির সাথে মিশে যাবে। ইসলামী ব্যাংক কোনো কারণে যদি আরো ক্ষতিগ্রস্ত হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের অর্থনীতি মাটির সাথে বসে যাবে। ব্যাংকিং ব্যবস্থার উপরেই মানুষের অনাস্থা তৈরি হবে। জোর জবরদস্তি করে যাদের শেয়ার ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছিল, ন্যায্য মূল্যে তাদের সেসব শেয়ার ফিরিয়ে দেওয়ার দাবি জানানোর পাশাপাশি এই ইস্যুতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করব, বিষয়টা নিয়ে তিনি যেন সিরিয়াসলি ভাবেন। ব্যাংকটি নিয়ে জামায়াতে ইসলামীর এত আগ্রহ কেন, এ নিয়ে সন্দেহ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে। যে তার বিরুদ্ধে শুধু অভিযোগ আনা হচ্ছে মৌখিক বা পত্রিকায়, সেই অভিযোগের তো তদন্ত হয় নাই। সুতরাং প্রিজাম্পশন অফ ইনোসেন্স হিসাবেই সে তার বেনিফিটটা পাবে। যদি অভিযোগ আনে, তদন্ত হবে, তখন সেটা দেখা যাবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইসলামী ব্যাংক ঘিরে রাজনীতি চলছে। রাজনৈতিকভাবে দেশকে অস্থিতিশীল করতে ব্যাংকটি ঘিরে আন্দোলন করা হচ্ছে। এইটাকে ফেল করাবে এবং রাজনৈতিক ভাবে বলবে যে আর্থিক শৃঙ্খলা দেশে নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল
আমরা আর্থিক শৃঙ্খলায় বিশ্বাস করি। অর্থমন্ত্রী এ ধরনের রাজনীতি থেকে সকলকে বেরিয়ে আসার আহ্বান জানান। একটা রাজনীতিক ও স্থিতিশীল করার একটা প্রক্রিয়া চলছে মাননীয় স্পিকার। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামে বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় চার্জশিট দাখিলের 5 দিনের মধ্যেই একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আজ থেকে চাঞ্চল্যকর এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে। বিচারক অভিযোগ গঠন করে মামলার বাদীসহ 9 সাক্ষীকে বুধবার আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। 5 কার্যদিবসে তদন্ত শেষে গত 4 জুন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত 6 ওই মামলার চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এদিকে ধর্ষকের দৃষ্টান্তমূলক ও দ্রুত বিচার কামনা করেন স্বজনরা। এর আগে গত 21শে মে দুপুরে নগরের বাকলিয়ার নূর হোসেন চেয়ারম্যান ঘাটা আবু জাফর রোড এলাকায় 4 বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে মনির হোসেনকে আটক করেন এলাকাবাসী। আর এই বিষয়ে আরো জানাতে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ, এবং এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, সাক্ষ্য গ্রহণ শুরু কখন, কি আছে বিস্তারিত জানাবেন? আপনি যেমনটা বলছেন, গত 21শে মে বাকলিয়া এলাকায় যে শিশু ধর্ষণের ঘটনা, তারপর পরে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে মামলা দায়ের হওয়ার পর বাকলিয়া থানা পুলিশ কিন্তু এটি খুব দ্রুত সময়ের মধ্যে আদালত চার্জশিট দিয়েছেন। কারণ বাকলিয়া থানার ওসি সোলেমান এটি দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে গত 4 জুন এই মামলার চার্জশিট আদালতে দাখিল করে। গত 4 জুন চার্জশিট দাখিল করার পর আদালত দ্রুত সময়ের মধ্যে এটি আমলে নিয়ে গত 2 দিন আগে এই মামলা আমলে নেয় এবং চার্জ গঠন করে, এবং গতকালকে এই মামলা অভিযোগপত্র গ্রহণ করার পর গতকালই মূলত এই মামলায় যে 13 জন সাক্ষী, তার মধ্যে 9 জনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। এবং এই 9 জন আজ সকাল 10টায় কিন্তু আদালতে থাকার কথা। এবং এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে যেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের যেই নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল রয়েছে, সেইখানে কিন্তু একটু পরেই এই মামলার সাক্ষ্য কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। কারণ গতকালকে রাষ্ট্রপক্ষ নিযুক্ত যে আইনজীবী, তিনি যেমনটি বলেছেন দ্রুত সময়ের মধ্যে এই মামলা কিন্তু নিষ্পত্তি করা হবে। এবং এই মামলায় একমাত্র আসামি ডেকোরেশন কর্মী মনির হোসেন, তার বিরুদ্ধে যেসব আনিত অভিযোগ, চার্জশিট সহ অন্যান্য জিনিসপত্র বা মেডিকেলের কাগজপত্র সবগুলো জমা দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্রনিযুক্ত আসামি মনির হোসেনের পক্ষের যে আইনজীবী, তিনি কালকে যেমনটি বলেছেন এই মামলায় কিছু অসঙ্গতি রয়েছে, সেগুলো তারা দেখছেন, কথা বলছেন। এবং কালকে তারা আদালতকে জানিয়েছিলেন যে মনির হোসেনকে নির্দোষ হিসাবে খালাস দেওয়ার জন্য। তো এখন পর্যন্ত আসলে আমরা যেটি জেনেছি আইনজীবীদের মাধ্যমে, অল্প কিছুক্ষণ পর আদালত শুরু হওয়ার কথা, শুরু হওয়ার পরেই যে 13 জন সাক্ষী, তার মধ্যে 9 জনে হাজির হয়ে সাক্ষ্য দিবেন বলে আমরা জানতে পেরেছি। তো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে থেকে বাকলিয়ার যে শিশু ধর্ষণ ঘটনা, সেই ঘটনায় আদালতের বিষয়ে আমার কাছে ছিল সর্বশেষ। ধন্যবাদ নাজিম। চট্টগ্রামের বাকলিয়া শিশু ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ, এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী AKM নাজিম। ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে বক্তব্য রাখছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ শান্তিরক্ষা দ্রুত উদ্যোগ হিসাবে হাইতিতে গঠিত গ্যাং সাপ্রেশন ফোর্স এ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করবেন। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারকে আরো শক্তিশালী করবে। For all our foreign friends, I assure you of our solid commitment to global peace by persistently responding to the calls of the United Nations. We remain dedicated, enhancing operational effectiveness, promoting protection of civilians, and strengthening partnership under the UN framework. I convey my sincere appreciation to the United Nations and international community for your continued confidence on Bangladeshi peacekeepers in maintaining global peace. আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশি শান্তিরক্ষীরা তাদের দক্ষতা, সাহস, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও পেশাদারিত্বের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল করবে।
আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাদের দূরদর্শী নেতৃত্ব, অব্যাহত দিক নির্দেশনা ও সার্বিক সহায়তা বাংলাদেশের শান্তিরক্ষীদের আন্তর্জাতিক অঙ্গনে সফলভাবে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেছে। আমি দৃঢ়ভাবে আশাবাদী, ভবিষ্যতেও শান্তিরক্ষা কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। পরিশেষে বাংলাদেশের সকল শান্তি রক্ষীর পক্ষ থেকে এই অনুষ্ঠান সফলভাবে আয়োজন ও ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট সকলকে আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আজকের এই অনুষ্ঠানে উপস্থিতির জন্য সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। My heartfelt thanks to all the foreign friends for gracing this occasion. মাননীয় প্রধানমন্ত্রীকে তার সদয় উপস্থিতির জন্য সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফেজ। ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস অনুষ্ঠানে যোগ দিচ্ছিলাম আমরা। দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে ভারত থেকে নারী, পুরুষ ও শিশুকে অবৈধভাবে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তা ব্যর্থ হচ্ছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দফায় দফায় পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে লালমনিরহাটে বিজিবি ও স্থানীয়রা। গত 5 থেকে 7 জুন পর্যন্ত পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ কয়েক দফায় মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালানো হয়। তবে বিজিবির কঠোর অবস্থান এবং সীমান্তবাসীদের সতর্কতায় সব প্রচেষ্টা ভেস্তে যায়। বিজিবি সহ আমরা সন্ধ্যায় এই বর্ডার এলাকায় এসে যেখানে যেখানে গেট আছে গেটের সামনে অবস্থান করি। যখন তারা লাইট অফ করে দেয় গেটের, তখন ওই গাড়ি নিয়ে আসে, তখন আমাদের জনগণ সহ ওই যে চিল্লাচিল্লি করে বাঁশি ফুঁক দেয়, তখন তারা মনে করেন যে এই গাড়ি নিয়ে চলে যায়। হ্যাঁ, মহিলা পুরুষ যা আছে সবাই এসে পাহারা দেয় সারা রাত, যাতে ওই দিকের জনগণ এদিক না পাঠাতে পারে। আমরা সন্ধ্যা 6টা থেকে শুরু করে সারা রাত পাহারা দেই। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। এ নিয়ে আরো জানাতে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান হৃদয় ও পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। প্রথমেই চলে যাচ্ছি জামালপুর। রিয়াদ, সীমান্তের বর্তমান পরিস্থিতি কেমন? নতুন করে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে কিনা? জি, সকালে যেটি বলছিলাম যে আসলে প্রতিনিয়তই কিন্তু এই জামালপুরের যে সীমান্ত রয়েছে, বিশেষ করে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জের এই সীমান্ত দিয়ে কিন্তু প্রত্যেক সময় কিন্তু তারা বিশেষ করে ভারতীয় বিএসএফ তারা চেষ্টা করছে পুশিনের জন্য। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটি বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়ন। এই ইউনিয়নের যে এলাকাটি রয়েছে এই এলাকা দিয়ে কিন্তু কিছুক্ষণ আগে বিশেষ করে আমরা জানতে পারি যে এখানে ভারত থেকে একজন নাগরিক তাকে কিন্তু পুশিনের চেষ্টা করেছে, এবং এই খবর শোনার পর থেকেই এই স্থানীয় যারা রয়েছে, বিশেষ করে এই এলাকার জনগণ এবং সাধারণ মানুষ এবং পাশাপাশি যে বাংলাদেশের যে বিজিবি রয়েছে তারা কিন্তু এখানে এসেছে। এবং এখন আমরা দেখেছি যে ভারত থেকে বিএসএফ এবং বাংলাদেশের তাকে কি করা যাবে সেই বিষয় নিয়ে তারা কথা বলছে। আসলে যদি আমি বলি যে এই যে ঘটনাগুলো হচ্ছে প্রতিনিয়তই কিন্তু বর্ডার গুলোতে কিন্তু এই পুশিনের যে চেষ্টা সেটি কিন্তু তারা করছে। একজনকে পুশিন আমরা সকালে স্থানীয়ভাবে আমরা জানতে পারি যে মূলত এখানে পুশিনের চেষ্টা চলছিল, এবং এখানে যারা রয়েছে দেখতে পাচ্ছেন যে স্থানীয় যে নাগরিকগুলো রয়েছে তারা কিন্তু আসছে। আমরা একটু একজনের কাছে জানতে চাইবো যে এই কখন নাগাদ এই লোকটি এসেছে, একটু আপনি কি এলাকার এই যে কখন নাগাদ এই লোকটা এসেছে? সকাল 6টা থেকে দেখছিলেন।
জি, আসলে শুনছিলেন যেটি বলছিল যে সকাল 6টা নাগাদ উনি কিন্তু এখানে আসেন এবং এখন পর্যন্ত রয়েছে এবং বিজিবি এবং বিএসএফ এর সাথে একটি কথা আলোচনা চলছে। আসলে এই যে ব্যক্তিকে পুষিং করা হয়েছে তাকে কি করবে সেটি কিন্তু তারা বলবে। আমরা চলে যাব আমাদের সহকর্মী বাবু রয়েছে পঞ্চগড়ে। বাবু, পঞ্চগড়ের পরিস্থিতি কি আমাদের জানাবেন? হৃদয়, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দেশের সর্বোত্তরের জেলা কিন্তু পঞ্চগড়। এই পঞ্চগড় জেলা কিন্তু আসলে 3 দিক দিয়ে সীমান্ত, ভারতীয় সীমান্ত বেষ্টিত একটা জেলা। এই জেলায় কিন্তু আসলে প্রতিদিনেই কিন্তু আসলে ভারতের যারা বিএসএফ তারা গত 1 মাস ধরে চেষ্টা করছে বিভিন্ন সীমান্ত দিয়ে পোষণ করার। আমরা যে দেখেছি যে গত শুক্রবারে কিন্তু পঞ্চগড়ের যে সীমান্ত রয়েছে, বড়বাড়ি সীমান্ত, সেই সীমান্ত দিয়ে কিন্তু 10 জন মানুষকে পোষণ করেছে। কিন্তু বিজিবির চরম বিরোধিতার কারণে কিন্তু আসলে 3 দিন পরে তাদেরকে ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ। আমি যেখানে দাঁড়িয়ে আছি মিরগড় সীমান্ত এলাকা, আমার ঠিক কয়েক গজ দূরে, অর্থাৎ 10 গজ দূরে কিন্তু আসলে ভারতের 424 নং পিলার রয়েছে। সেখান থেকে আমি বর্তমানে যুক্ত রয়েছি। আপনাকে যদি জানাই যে আসলে এই সীমান্ত দিয়ে যদিও এখন পর্যন্ত কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তারপরেও আমরা দেখেছি যে সকাল থেকে আমরা দেখছি যে এখানকার যারা বিজিবি সদস্য রয়েছে, এই ক্যাম্পে যারা দায়িত্বরত রয়েছে, তারা কিন্তু আসলে বৃষ্টি অপেক্ষা করে কিন্তু আমরা দেখেছি যে সীমান্ত বিভিন্ন এলাকায় পাহারা জোরদার করেছে। বিশেষ করে পশ্চিম হওয়ার পর থেকে তাদের সীমান্ত এলাকায় আরো বেশি জোরদার করেছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে আমার সাথে যারা রয়েছে তারাও কিন্তু রয়েছে যে সীমান্তে দিয়ে যেন কোনো রকম মানুষ বা অবৈধ কোনো জিনিস যেন পাচার না হয় বা ভারত বিএসএফ যেন পোষণ না করতে পারে, সেই জন্য কিন্তু তারাও কিন্তু পাহারা দিচ্ছে। আমি যদি কথা বলতে চাই, এইখানে একজন নাগরিক রয়েছে, তার সাথে কথা বলতে চাই। আপনার কাছে জানতে চাই যে আপনারা এই যে পোষণ হচ্ছে, এতে আপনারা কি বিজিবিকে সহায়তা করছেন কিনা? অবশ্যই সহযোগিতা আমরা করতেছি। আমাদের সীমান্ত এলাকা বাড়ি, বর্ডারের কাছে বাড়ি, ঘোরাফেরা করি ও ওদেরকে পরিচিত মানুষ, আমাদের কিছু কথাবার্তা হয়, তারপরে অন্য মানুষ দেখলে আমরা বিজিবিকে খবর দিতে পারবো। আমরা শুনছিলাম যে আসলে এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছে তারা আমাকে যেমনটি বলছিল যে আসলে এইখানে বিজিবিদের পাশাপাশি সহযোগিতা করছে স্থানীয় জনগণ, এর পাশাপাশি আনসার সদস্য রয়েছে তারা কিন্তু সহযোগিতা করছে। অর্থাৎ সময় যতই যাচ্ছে ততই কিন্তু সীমান্ত এলাকাগুলোতে উত্তেজনা বাড়ছে। পাশাপাশি কিন্তু বিজিবির পক্ষ থেকে জোরদার আরো বৃদ্ধি করা হয়েছে। আমরা আপনাকে আরেকটু কথা জানিয়ে রাখতে চাই যে পঞ্চগড়ে যেহেতু 3 দিকে সীমান্ত এলাকা, সেইখানে কিন্তু নীলফামারী 56 বিজিবি এবং পঞ্চগড়ের 18 বিজিবি এবং ঠাকুরগাঁর 50 বিজিবি, তারা কিন্তু আসলে সীমান্ত এলাকা কিন্তু পাহারা জোরদার আরো বৃদ্ধি করেছে বলে এরকম জানিয়েছে। এই ছিল পঞ্চগড়ে সীমান্ত পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ বাবু। জামালপুর ও পঞ্চগড় থেকে সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এবার ভরিতে ৬,৫৯১ টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,22,782 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল 10টা থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
ময়মনসিংহে ঢাকাগামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার সকালে শানকিপাড়া এলাকায় বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে। এর ফলে ময়মনসিংহ জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে পুরোপুরি বন্ধ রয়েছে। তবে এখনও হতাহতের তথ্য ও বগি লাইনচ্যুত হওয়ার কারণ জানা যায়নি। এদিকে উদ্ধার কাজে আসা ট্রেনটিও লাইনচ্যুত হয়েছে বলে জানায় রেল কর্মকর্তা। ময়মনসিংহের সিঙ্কিপাড়া এলাকায় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ জামালপুর রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান মিলন। মিলন, ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ জানতে পেরেছেন কিনা আর এখন কি অবস্থা দেখছেন জানাবেন। জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সকাল 9টার দিকে নগরীর এই তিনকোনা পুকুরপাড় এলাকায় আসলে এসে এই ট্রেনের যে পাওয়ার কারের অংশটি রয়েছে সেই অংশের চাকাগুলো লাইনচ্যুত হয়। এরপর থেকে ট্রেনটি এখানে আটকা আছে। এর যে সামনের বগিগুলো ছিল সেগুলোকে আসলে স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু পাওয়ার কারের যে অংশটি এবং পিছনের যে বগিগুলো রয়েছে সেগুলো কিন্তু ঘটনাস্থলে এখনো রয়েছে। ঢাকাগামী যে যাত্রীরা ছিল যারা পাওয়ার কারের সামনের অংশের বগিতে অবস্থান করেছিল তারা স্টেশনে অবস্থান করছেন এবং যারা পিছনে ছিল তারা কিন্তু এখনো ট্রেনে অবস্থান করছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই ট্রেনটি উদ্ধারে, এই পাওয়ার কারের অংশটুকু উদ্ধারের জন্য যে ট্রেনটি আসছিল সেটিও কিন্তু লাইনচ্যুত হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু এখন এই ট্রেন উদ্ধার এবং এটা কখন নাগাদ এই ময়মনসিংহ জামালপুর রোড সচল হবে সেটি কিন্তু অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, যেহেতু উদ্ধার কাজে আসা যে ট্রেনটি সেটিও কিন্তু লাইনচ্যুত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে পাওয়ার কার অংশের যে ট্রেনের চাকাগুলো সেগুলো কিন্তু লাইনের ভিতরে, একটি চাকা লাইনের ভিতরে, আরেকটি চাকা কিন্তু লাইনের বাইরে পড়ে আছে। এই জন্যই মূলত আসলে এই সমস্যাটি হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসছেন এবং তারা এখানকার যারা যাত্রী এবং ট্রেনের যে নিরাপত্তা সেটি তারা দিচ্ছেন। আমরা এখানে একটু কথা বলবো রেলওয়ের যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তাদের কাছে একটু জানতে চাইবো যে আসলে এখানে একজন পুলিশ কর্মকর্তাকে আমরা দেখতে পাচ্ছি, তার কাছে একটু জানতে চাই যে আসলে ট্রেনের সর্বশেষ অবস্থাটি কি এবং কখন নাগাদ এটা চালু হতে পারে। সর্বশেষ অবস্থা হলো যে ময়মনসিংহ আমাদের যে রিলিফ ট্রেনটা ছিল ওইটা আসার পথে আবার লাইনচ্যুত হয়েছে। হ্যাঁ, তো এক্ষেত্রে বিকল্প হিসেবে আমরা ঢাকা থেকে রিলিফ ট্রেন আসবে, এক্ষেত্রে সময় একটু লাগবে, আসতেছে, আসলে ওইটা আমাদের উদ্ধার করে নিয়ে যাবে আবার রেলওয়ে স্টেশন। আচ্ছা, যারা স্টেশনে যাত্রীরা অপেক্ষা করছে বা এখানে যারা যাত্রীরা আছেন তারা আসলে তাদের অবস্থা কি বা তারা কি করবেন? তারা এক্ষেত্রে অপেক্ষা করতে পারেন। এছাড়া যদি জরুরি কোনো থাকে, রোগী থাকে, তারা চলে যাওয়াটা বেটার হবে। হ্যাঁ, না অপেক্ষা না করাটা বেটার হবে, কারণ সময় লাগবে উদ্ধার করতে। তাদের শুনছিলেন আপনি আসলে এই ট্রেন কখন ছাড়বে সেটা কিন্তু অনেকটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, কারণ উদ্ধারকারী ট্রেনটি ঢাকা থেকে এসে কিন্তু উদ্ধার করবেন। সেক্ষেত্রে রেলওয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন যাদের জরুরি তারা রয়েছে তারা যেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যান, এমনটাই কিন্তু বলছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের ট্রেন লাইনচ্যুত হওয়ার সর্বশেষ। ব্রহ্মপুত্র ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে এবং উদ্ধার কাজ চলছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান মিলন। আইনগতভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ে করায় অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা অপরাধ করেছেন কিনা সে বিষয়ে করা মামলার রায় আজ। এ নিয়ে জানাতে ঢাকা সিএমএম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইমুল ইসলাম রায়হান। কখন ঘোষণা হবে রায়ের জানাবেন? দীর্ঘ 4 বছর পর আজ কিন্তু যে তামিমা এবং নাসিরের বিরুদ্ধে দায়ের করা যে রাকিব হাসানের যে মামলাটি, সেই মামলাটি কিন্তু রায় ঘোষণা করা হবে, রায় ঘোষণা করার কথা রয়েছে। আজ মূলত 12টা নাগাদ এই রায় ঘোষণা করার কথা রয়েছে। আমরা রয়েছে আদালত চত্বরে, একটু যদি আদালত চত্বরের পরিস্থিতি দেখায় এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত কিন্তু এই যে রায়ের জন্য যে তামিমা নাসিরের পক্ষ থেকে আইনজীবী তিনি কিন্তু এখন পর্যন্ত আসেনি এবং কি
রাকিবের আইনজীবীও এখন পর্যন্ত পৌঁছয়নি, তবে কিছুক্ষণ পরে হয়তো বা তারা এই আদালতে এসে পৌঁছাবেন। তবে এই মুহূর্তে আদালতের সেই ঢাকার সিএমএম কোর্টের সামনে কিন্তু আমরা দেখেছি যে এই যে তামিমা নাসিরের যে প্রকৃত যে সুষ্ঠু বিচার যাতে তারা পায় সেজন্য কিন্তু মানববন্ধন করছেন একটি সংগঠনের পক্ষ থেকে। আমরা একটু তাদের সাথে কথা বলতে যাবো, তারা কি। জি বলেন। আমরা পূর্বেও বললাম যে আমরা আসলে এনফোর্সমেন্ট ফাউন্ডেশন, আমরা পুরুষের অধিকার নিয়ে কাজ করি। আপনারা জানেন যে বাংলাদেশে ব্যভিচারের 497 ধারাতে নারীর পরক্রিয়ার কোনো শাস্তি নাই, যার কারণে প্রচুর নারী পরক্রিয়া করছে। এবং ডিভোর্সের ক্ষেত্রে অনেক মহিলারা প্রবাসীদের স্ত্রীরা, স্বামীরা আমাদেরকে অভিযোগ করে যে তাদের স্ত্রীরা প্রবাসীর টাকা মেরে অন্য পুরুষের সাথে পরক্রিয়া করে পালায় যাইতেছে, কিন্তু তারা মামলা করতে পারে না। তো এই ঘটনাটা যখন রাকিব এবং তামিমার ঘটনাটা যখন আমরা প্রথম শুনতে পাই, তখনই আমরা রাকিবের পাশে দাঁড়াই এবং আমাদের আইনি প্যানেলের মাধ্যমে তাকে আমরা আইনি সহায়তা দেই। এবং অ্যাডভোকেট ইশাদ হাসান হচ্ছে এড4ম্যান ফাউন্ডেশনের আইন উপদেষ্টা, যার কারণে আমাদের এই অর্গানাইজেশন দীর্ঘদিন ধরে এই মামলাটার জন্য কাজ করেছে। আমরা চাই যে এই মামলাটায় সুষ্ঠু হোক, বিচার হোক, এবং নাসির এবং তামিমাকে আমরা আসলে এই ব্যাপারে শাস্তির দাবি করছি, যেন তারা পরক্রিয়া এবং ব্যভিচারের মতো অপরাধে জড়াইছে এবং ডিভোর্স জালিয়াতির মতো ঘটনার সাথে জড়িত বলে আমরা দাবি করছি, এবং তার প্রমাণ, সঠিক প্রমাণের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হোক। ইনশাআল্লাহ। শুনছিলেন আসলে এখানে কিন্তু এড4ম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে কিন্তু তারা বলছেন যে এই যে ব্যভিচারের কারণে দেশের প্রচলিত যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী যাতে এই যে তামিমা এবং নাসিরের যে দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু তারা দাবি করছেন। তবে আমরা সকাল থেকে রয়েছি আদালত চত্বরে, এখন পর্যন্ত তামিমা এখানে প্রবেশ করেনি, নাসিরুদ্দিনকেও প্রবেশ করতে আমরা দেখিনি। তবে হয়তোবা তারা কিছুক্ষণের ভিতরে প্রবেশ করবেন এবং কি বেলা 12টা নাগাদ এই যে রায়ের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। তো আদালত চত্বর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ রায়হান। ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমার মামলার রায় আজ, এবং সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তাইমুন ইসলাম রায়হান।